শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে শেখ হাসিনার পতন ঘটলেও তার করা গেজেটেই চলছে সরকারি চাকরিতে কোটা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পিছিয়ে থাকা নারীরা। জুলাই হত্যা সংক্রান্ত অধিকাংশ মামলার তদন্তে নেই অগ্রগতি। ভুয়া মামলার চাপে দিশেহারা তদন্ত কর্মকর্তা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের একটি দাবিকে ঘিরে 2024 সালে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, সেটি 2 মাস পর দেশটির জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করে। 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা একটি সরকারের পতন হয় এবং রাজনীতির নানা হিসাব নিকাশ পাল্টে যায়। তবে চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এর আগেও। 2018 সালে আন্দোলনের মুখে সরকার একেবারেই বাতিল করে দিয়েছিল কোটা পদ্ধতি। এ সংক্রান্ত পরিপত্র জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর মধ্যে সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা একটি রিটের পর 2024 সালের 5 জুন হাইকোর্টের রায়ে আবারও চাকরিতে ফিরে আসে কোটা পদ্ধতি। এরপরই আন্দোলন বেগবান করতে থাকে শিক্ষার্থীরা, যেটি জুলাই মাসে চূড়ান্ত রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে, যার জেরে অনেক জায়গায় পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘাত হয় আন্দোলনকারীদের। এরই মধ্যে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভ দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। এরপরেই সারা দেশে সহিংসতা, প্রাণহানি, সড়ক অবরোধ, ইন্টারনেট শাটডাউন, পুলিশের উপর হামলা, সেনা মোতায়েন, কারফিউ জারির মতো ঘটনা ঘটে। কারফিউয়ের মধ্যেই 21শে জুলাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য বসে সর্বোচ্চ আদালত, যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সরকারি চাকরিতে 56% কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দেন সর্বোচ্চ আদালত। কিন্তু 2024 সালে অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আন্দোলনকারীদের জন্য নানা ধরনের সুবিধা ঘোষণা করলে মূলত কোটা নিয়ে নানা শঙ্কা তৈরি হয়। যেমন আধা সরকারি চাকরিতে জুলাই আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় এক প্রজ্ঞাপনে। ফলে প্রশ্ন উঠেছে, জুলাইয়ের আন্দোলনকারীরাও কি চাকরিতে কোটা সুবিধা পাচ্ছেন? সরকারি চাকরিতে 93% মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেয় আপিল বিভাগ, আর 56%-এর পরিবর্তে 7% কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5% কোটা রাখার নির্দেশ দেওয়া হয় আপিল বিভাগের রায়ে। পূর্বে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটার সুবিধা পেত, সেটি বাতিল করে দেওয়া হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা, আর প্রতিবন্ধী ব্যক্তিদের ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষণ করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করার নির্দেশনা দেওয়া হয় রায়ে। বর্তমান বিএনপি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এ বছরের এপ্রিলে জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে করা হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রী এটিও জানান, 2024 সালের 23শে জুলাই প্রকাশিত একটি সরকারি গেজেট অনুযায়ী এখন সরকারি চাকরিতে কোটা বণ্টন করা হয়। অর্থাৎ 24-এর আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের সময়ে আপিল বিভাগের দেয়া রায় অনুযায়ী এখন সরকারি চাকরিতে 7% কোটায় নিয়োগ করা হয়। জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তারা মিথ্যা, অসত্য, ভুয়া মামলা যেমন পাচ্ছেন, ঠিক তেমনি 2 বছরের বেশি সময় পার হলেও হত্যা মামলাগুলোর তদন্তের গতি খুব ধীর বলে ক্ষোভ প্রকাশ করে আসছেন স্বজন ও সংশ্লিষ্টরা। জুলাইয়ের ঘটনায় মামলাগুলো নিয়ে বিভিন্ন সময় মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা অতীতের মতো ঢালাও মামলা বলে সমালোচনা করে আসছেন। একই ফরম্যাটে এবং একই ধরনের আসামিরা এসব মামলাগুলোতে রয়েছেন বলে বিভিন্ন সময় বাঙালিয়ানা সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন করেছে। ভুয়া, অসত্য মামলা পাওয়ার কথা আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও জাতীয় সংসদে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিপুল সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। এদিকে মামলাগুলোর তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তারা শত্রুতা ও হয়রানিমূলক মামলা এবং বাদীর দেখা না পাওয়া সহ নানা ঘটনার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি AHM শাহাদত হোসাইন।
অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী এনে জুলাইয়ের ঘটনার বিচার শুরু করা হয়। তবে সে সময় থেকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং আইন বিশেষজ্ঞরা এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। পরবর্তীতে বিচারিক কার্যক্রম শেষে এই ট্রাইব্যুনালের রায়ও হয়েছে কয়েকটি। গত 14 জুলাই জাতীয় সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 590টি অভিযোগ জমা পড়েছিল। 6টি মামলায় বিচার শেষ করে রায় দিয়েছে পুনর্গঠিত ট্রাইব্যুনাল, যার মধ্যে নিহত আবু সাইদ হত্যা মামলাটিও রয়েছে। এই মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়াও জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়ে দিয়েছেন। ব্রিফিংয়ে জোর দিয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, এটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্কার আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় কিংবা ভারত তা সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব FCC অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে যে উদ্বেগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন। এমন খবর প্রকাশের পর ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, এই ধরনের আয়োজন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মালয়েশিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। 3 আগস্ট দেশটির নেগেরি সেম্বিরান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম NST অনলাইন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 40 বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আল জাফনি আহমদ বলেন, সোমবার বিকেল 4:15টার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় লিঙ্গি থানার পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকায় আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 1.5 মাসেরও বেশি সময় ধরে পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান ছাড়াই চলছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। দেশের বৃহত্তম ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক MD পদও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এতে প্রায় 3 কোটি গ্রাহকের ব্যাংকটিতে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে। এর প্রভাব প্রায় 1 লাখ কোটি টাকা খেলাপি ঋণের চাপে বিধ্বস্ত ব্যাংকটির ভালো গ্রাহকরাও খেলাপির ঝুঁকিতে পড়েছেন। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চেয়ারম্যান নিয়োগের জেরে চলতি বছরের জুনের শুরু থেকে ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা তৈরি হয়। গ্রাহকদের ধারাবাহিক বিক্ষোভ, আন্দোলন ও আমানত তুলে নেওয়ার প্রভাবে ব্যাংকটি তীব্র তারল্য সংকটের মুখে পড়েছিল। প্রায় 13,000 কোটি টাকা ধার দিয়েও সংকট সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত গত 14 জুন ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদই বিলুপ্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক। একই দিন ব্যাংকটির প্রশাসক পদে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর থেকে 1.5 মাসেরও বেশি সময় ধরে দেশের বৃহত্তম ব্যাংকটির যাবতীয় সিদ্ধান্ত প্রশাসকই নিচ্ছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। জিয়ানি ইনফান্তিনোকে ফিফা সভাপতি পদ থেকে সরাতে জোট গঠন করেছে ফুটবলের প্রভাবশালী কয়েকটি কনফেডারেশন। তাদের দাবি, ইনফান্তিনো স্বেচ্ছায় পদ না ছাড়লে তাকে কার্যত অচল করে দিতে ফিফার কার্যক্রম বর্জন থেকে শুরু করে বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন পর্যন্ত নানা পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা ইনফান্তিনোকে সরাতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী মার্চে তিনি যদি 4র্থ মেয়াদের জন্য আবারও নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে তাকে ঠেকাতে বিভিন্ন কৌশল এরই মধ্যে ঠিক করা হয়েছে। ইনফান্তিনোর বিরোধীরা গভর্নেন্স বয়কট বা প্রশাসনিকভাবে বর্জনের পরিকল্পনাও করেছে। এর আওতায় তারা ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠকে অংশ নেবে না এবং ফিফার সিদ্ধান্ত অনুমোদনেও অস্বীকৃতি জানাবে। প্রয়োজন হলে তারা বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতেও প্রস্তুত।
জানা গেছে 2017 সালে উয়েফা একটি বৈশ্বিক নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা তৈরি করেছিল, যা এতদিন বাস্তবায়ন করা হয়নি। ফিফার 211 সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র 15টি দেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর তার পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।